দেশে ফিরছেন তারেক রহমান, তার জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএস এর একটি বাড়ি। ঢাকায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি। নতুন আওয়ামী লীগের ৪ খলিফা নিয়ে নাজমুলের পোস্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বললেন হাসনাত আব্দুল্লাহ। ব্যাংককে মোদি-ইউনূসের বৈঠক নিয়ে যে তথ্য জানা গেল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশে ফিরছেন তারেক রহমান, তার জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএস এর একটি বাড়ি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে ঢাকার বারিধারা ডিওএইচএস এর একটি বাড়ি তার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে তিনি সেখানে উঠবেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য জানিয়েছে। জানা গেছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার বড় বোন শাহিনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএস এ একটি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাহেব মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় হয়ে পড়েছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুম সহ অনেক অংশ ভেঙে আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন, এই প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক শুক্রবার ২১শে মার্চ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তিনি ঈদের পরপরই দেশে ফিরে যেতে চান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার ২০ মার্চ সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন। ঢাকায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা। আটক ৩ জন হলেন লাবণী চৌধুরী, সিরাজুল ও রাজু। এর মধ্যে লাবণী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য। বাকিদের দলীয় পদবি জানা নেই। জানা গেছে, শুক্রবার ইফতারের পরপরই ধানমন্ডির ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জনের একটি মিছিল বের হয়। পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামীম রেজা বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জনের একটা মিছিল ধানমন্ডির ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। নতুন আওয়ামী লীগের ৪ খলিফা নিয়ে নাজমুলের পোস্ট। শেখ হাসিনা ৪ জনকে দলের খোঁজ খবর রাখার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা দলের ৪ খলিফা হয়ে গেছে বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। শেখ হাসিনা ৪ জনকে দলের খোঁজ খবর রাখার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা দলের ৪ খলিফা হয়ে গেছে বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে নাজমুল বলেন, ৪ জনকে নেতৃত্ব দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজ খবর রাখার। পরবর্তীতে তারা হয়ে গেল ৪ খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় ৪ নেতার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করলো এবং সকল প্রকার অন্যায়ের সাথে জড়িত হলো। সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩A-তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিল। অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল
সামাল দিতে পারেনি। সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা দিনে বাইরের রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল। নাজমুল লেখেন, আমাদের সাবেক নেতাদের বলে গেল, নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল, অথচ একবারের জন্য খবর নিল না, বলল না যে তোমরা চলে যাও। তারপরের দিন তো সবই শেষ। এই ছিল অবস্থা, মুখ খুললি সবকিছু শেষ হয়ে যেত। এত ভাব চক্ষু গরম দেখায়েন না। কার বউ পোলাপান কোন দেশে কত বছর যাবত কিভাবে রাজকীয়ভাবে থাকে তা কোনো কিছুই অজানা নেই, শুধু কর্মীরাই জানে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান রাজনীতিতে হস্তক্ষেপ করছেন, বললেন হাসানাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, আর রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। শুক্রবার 21 মার্চ রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাপ্রধান আমাদের সঙ্গে একটা ইনফরমাল মিটিং করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন। পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সে জায়গা থেকে গত বৃহস্পতিবার আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। 5 আগস্টের পর ফরমাল ইনফরমাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। 11 তারিখের মিটিংয়ে প্রেক্ষাপট ছিল ভিন্ন। সে জায়গায় অপর প্রান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি ডিসক্লোজ করেছি। ওখানে সবকিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটা বক্তব্য লক্ষ্য করেছেন, সেটা নিয়ে দেশের মধ্যেও কথা হয়েছে। এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবে ধরা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে সম্বোধন করা হয়েছে সেভাবে ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে। আওয়ামী লীগ সহ সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তিনি জানান, আমার স্ট্যাটাসে সবকিছু স্পষ্ট করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাসানাত আব্দুল্লাহ বলেন, আমাদের লড়াই অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা ঝুঁকি বোধ করছি না। সেনাবাহিনীর বক্তব্যটা আসলে কি ছিল স্পষ্ট করার অনুরোধ করলে হাসানাত আব্দুল্লাহ সাংবাদিক সম্মেলনে বলেন, আমার ডিরেক্ট স্পিচ আছে। আমাদের কনভারসেশনটা কি হয়েছে, উপর থেকে কি আসছে, আমাদের পাশ দিয়ে কি আসছে। আমরা বলেছি 5 আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যার দায় স্বীকার করেনি। আমরা আমাদের জায়গায় বলছি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। হাসানাত আব্দুল্লাহ বলেন, দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, তাদের অপরাধ স্বীকার করতে হবে। তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে, এর আগে কোনো আলোচনা হতে পারে না, এটা অসম্ভব। 5 আগস্টের পর আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, অথচ 5 আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই অপ্রাসঙ্গিক। এখানে যদি কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র চালানো হয়, আমরা এজেন্সি বা বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছেই আমরা কমিটেড নই, বলেন হাসানাত আব্দুল্লাহ। ব্যাংককে মোদি-ইউনূসের বৈঠক নিয়ে যা জানা গেল। আগামী মাসের প্রথম সপ্তাহে বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা। বৈঠকের সাইডলাইনে ডক্টর ইউনূস মোদীর বৈঠক আয়োজনে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিমস্টেক সম্মেলনে দুই নেতার মধ্যকার বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সূত্র এ তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী 3 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদি এবং ইউনূস যোগদানের জন্য প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে ঢাকা শীর্ষক সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এটি প্রথমবারের মতো মোদি এবং ডক্টর ইউনূসের একসঙ্গে বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে 3 জন ব্যক্তি জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের জন্য অনুকূল নয়। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন এবং তীব্রতার কারণে এ ধরনের
ধরনের বৈঠকের জন্য এখনো কোনো ভিত্তি প্রস্তুত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানের ফাঁকে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতা বেশ কয়েকবার একে অপরের সাথে থাকবেন। তবে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। দ্বিতীয় আরেকটি সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক বৈঠক করা কঠিন, বিশেষ করে যখন ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলেন। এই পরিস্থিতি বৈঠকের জন্য উপযুক্ত নয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এএনআই-কে বলেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য আমরা ভারতের কাছে কূটনৈতিকভাবে চিঠি দিয়েছি।